বাতাসে শালুকের চুল উড়ে এসে পড়ছে ধ্রুবর মুখের ওপর। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব ওর চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখন 5-6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতেই বাদাম নিয়ে এলো একটা লোক। ধ্রুব বাদাম কিনে নিল, তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো, শালুককেও খাওয়ালো। ঝিকঝিক শব্দে ট্রেন চলছে। শালক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। ধ্রুবর গায়ে একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালক যেতে লাগলো। আকাশের বুকে কেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালক আচমকা ধ্রুবকে বলল, এই সূর্যের মতন করে যদি আমি পারতাম আপনার বুকের ভেতর হারিয়ে যেতে। ধ্রুব ভীষণ অবাক লাগলো শালকের কথা শুনে। শালকের মাথা টেনে নিজের কাঁধের উপর রাখলো, তারপর বলল, আমি প্রমিস করছি না শালক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে দুইজন একসাথেই থাকবো। আরেকটা স্টেশনে নেমে ধ্রুব রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুইজনে খেয়ে শালক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লো। রাত্রি 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো, তারপর রিকশায় উঠে বসলো। শালকের দুই চোখে রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসে আবার বাস ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব আছে তার বুক দখল করে রাখবে সে। ঘুম থেকে জেগে শালক চমকালো তখন যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালক চিৎকার করে উঠল। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতন চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করেই। চারিদিকে চেঁচামেচি শুনে আদনান সেই রুমের বাইরে দাঁড়ালো। বুকের ভেতর আবার অনুভূতির এক ঝড় উঠল। শালকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুইজনকে কেমন সুন্দর দেখাচ্ছে। এই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুবর দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুককে অন্যত্রে থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে আমার শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকে পরিবারের কাউকে সে দেখবে না। এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারতো না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন ছটফট করে বাড়ি আসার জন্য। যে কটা দিন ওর পরীক্ষা এই বাড়িতেই থাকবে। আমি আপনার উপর ভরসা করে শালককে রেখে যাচ্ছি। সেই দিন আপনার কথা আমি রেখেছি। আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করি। আমার শালকের জন্য কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দেবেন। শালকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুবর চাইতে নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালক এ বাড়ির মেয়ে নয়, এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারোর সাথে কথা না বলেই শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে। আমি যেইখানেই থাকি না কেন তোমার সব সমস্যার সমাধান করে দেব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবনে একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও। আসি আমি। কেউ কোনো অনুরোধ করতে পারল না ধ্রুবকে। সে চলে গেল। ধ্রুব চলে যাওয়ার পরই শালক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালক বুঝতে পারল তার মা ভালো নেই। সে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে, তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে ওঠে পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালক এতদিন পরে বাড়ি আসায় কাঁদছে না। সে কাঁদছে শালকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, ওকে নিজের করে না পাওয়ায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করে দিচ্ছে, দেখ, তুই পারিসনি শালককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব। সবকিছুতেই তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজেই টেনে ধরলো। অসহ্য লাগছে তার সবকিছু। এতদিন শালক ছিল না, কিন্তু এখন শালক তার সামনে থাকবে। সেই শালক যার ওপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথা বলতে পারবে না, কেননা সে এখন ভাসুর হয়ে গেছে শালকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? দাদা বললেন, শালক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে পরীক্ষা দিতে হবে ওর। পরীক্ষা দিয়ে এলে তারপর সবাই মন ভরে কথা বলো। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়।
শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় পিঠ লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। সময় দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল। সে সেই সময় ফোন হাতে নিয়ে দেখলো ধ্রুবর কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছ দেখতে। এত কাঁদতে হবে না এবার, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিনভর কথা বলো। এখন ঘুমিয়ে যাও, সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইয়ের চোখ বুলিয়ে নেবে। সকালে আবার নতুন করে কিছু করতে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্য থেকে দেখে লিখতে গেলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে? কারোর থেকে দেখার দরকার নেই তোমার। নিজে যা পারবে তাই দেবে। তাতে করে তোমার কোন কোন টপিকসে সমস্যা আছে আমার তো খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য তোমার সেই দুর্বল টপিককে আরো ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালক জিজ্ঞাসা করলো, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালক, আমার এই পৃথিবীতে শালক ছাড়া তৃতীয় কোনো ঠিকানা নেই। শালকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়ি যাবার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশি 16 কলা পূর্ণ হতো। আপনি ছাড়া খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতেই শাপলা জিজ্ঞাসা করলো, ধ্রুব ভাই কেমন রে শালুক? খুব রাগী না? তোকে খুব বকাঝকা করে? শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা। কি করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞাসা করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা, আমিও ধ্রুব ভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এই ধরনের ক্ষমতা আছে আপা। ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতেই পারবে না। উনি নিজের গুণেই আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশি হলো। হঠাৎ করে মনে হতেই শাপলা বলল, তুই না বললি ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবেসেছে? ভাই এক কেশবতীকে ভালোবাসতো, তবে মজার ব্যাপার কি জানিস? সেই কেশবতী অন্য কেউ নয়, আমি ছিলাম। অথচ আমি এতই গাধা যে বুঝতেই। শালুক হেসে ফেললো এবার শব্দ করে। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব পারেনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনের এইভাবে হাসি দেখছে সে। বোনের মুখে এই খিলখিল হাসি শোনার জন্য শাপলা কত রাত কেঁদেছে। ভীষণ ভালো লাগলো তার। দরজার বাইরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই প্রাণচাঞ্চল্য হাসি, যে হাসিতে আফিম মেশানো থাকে। সেই হাসি আদনানকে মাতাল করে তুলল। এভাবে তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে, অথচ আজও অন্য কারোর জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল সে। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শোনার পর তার পুরোপুরি নেশা লেগে যাবে, পাগল হয়ে যাবে সে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলাই হলো না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে। বলে দিয়েছে বিয়ে করবে না আদনান ভাইকে। আদনানের নাম শুনতে শালুকের হাসি থেমে গেল, মুখ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, 2 থাপ্পড় দিয়ে যায়নি যে, এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না। কি একটা অবস্থা, সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে। সেই মুহূর্তে আশা এসে বলল, সে কিছুতে আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ। নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুনকালি মেখে আশা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলো এসব শুনে। বলল, উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাপলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনে একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে সে নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতেই শালুক হাসতে হাসতে বলল,
কুম্ভকর্ণের ঘুম এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতি দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর তুই সেই কিনা সাত সকালে উঠে আমাকে তুলছিস? শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুব ভাই আমার এই অভ্যাস করিয়ে দিয়েছে। ধ্রুব ভাই তো ওঠে ভোর রাতে, নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে, আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয় তার, আবার বাসায় ফিরে অনেক রাত করে, তারপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস কি শান্তি রে, বরের হাতে রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়ে নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালক হেসে বলল, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টা কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুব ভাই একা কাজ করে বলে, আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নেই। শাপলা মুগ্ধ হলো শুনে, একে অন্যকে ভীষণ ভালোবেসে বলেই তাদের এরকম অনুভূতি একে অন্যের প্রতি। দুই বোন নিচে নেমে গেল, রান্নাঘরে নাস্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। শালক সেই দিকে যেতে নিলেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন, তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক, আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছি, তুই একটু আমাকে মা বলিস? শালুক ভীষণ লজ্জা লাগলো শুনে, এই মানুষটা তার শাশুড়ি, ভাবতে কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে, তারপর বললেন, না রে, তুই চাচিই বলিস, তোর মুখে চাচি ডাকটাই ভালো লাগে আমার, তোর চুল তো ভালোই বড় হয়েছে রে। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুব ভাই, সেও তো তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়, তোমাদের মতন করে আমার চুলের পেছন লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বলল, স্বামীকে ভাই ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগে যে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে তাকে চেয়ারে বসতে দিয়ে বলল, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচড় লাগতে দেবে না, তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুইজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল, মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুব ভাই আমাকে ভীষণ যত্নে রেখেছে মা, আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না ধ্রুব ভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বলল, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখন তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এইরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না, যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর বলল, মা যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দেবে, যেসব ধ্রুব ভাইয়ের প্রিয় ভীষণ। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুব ভাই করে বাসায়, আমার কাজ শুধু খাবার আর পড়া, আমাকে কোনো কাজ করতে দেয় না উনি, আমার ইচ্ছা করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে, মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুইজন যে দুইজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দ আর কি হতে পারে। তাছাড়া ধ্রুবকে নিজের ছেলের মতন দেখে এসেছে, সোনার টুকরো ছেলে সে, এরকম মেয়ে জামাই পেতেও ভাগ্য লাগে। শালক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল, তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো, এখনো কি সুন্দর করে ভাঁজ করে রাখা। শালক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে। স্কুলে যাওয়ার আগে শালক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনো ঘুম থেকে ওঠেনি, রাতে ঘুমিয়েছিল বলে শালকের সাথে দেখা করতে পারেনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গালাগালি শালকের, সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল, কতদিন পর সবার চেনা মুখ দেখছে শালুক, আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো, প্রশ্ন হাতে পেতেই শালুক চমকে গেল, সবই তার কমন পড়েছে। অনেকদিন পর তার কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয়ই লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো সে। এই প্রথম শালুক ফুল মার্কসে অ্যান্সার করলো পরীক্ষাতে। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুক কিছুক্ষণ দেরি হলো, তারপর বাসার জন্য বের হয়ে আসতে দেখলো আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ভ্রু কুঁচকে গেল, আদনান কেন এসেছে এখানে? শালুকের নিজের ফাইলপত্র সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগোতে আদনান পিছু নিল তার। শালুক দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু আদনানের সাথে পেরে উঠল না। আদনান এগিয়ে এসে শালুকের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, কেমন আছিস?
শালুক জবাব দিল না। আদনান আবারও জিজ্ঞাসা করলো, কেমন আছিস? শালুক হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। আদনানের এবার রাগ উঠে গেল। শালুকের হাত টেনে ধরে বলল, ভাব দেখাচ্ছিস আমাকে? কথা বলছি, কানে যাচ্ছে না? শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না? টিজ করতে চলে আসেন। আদনানের ভীষণ হাসি পেল। হেসে দিয়ে বলল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়? এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? শালুক বলল, আপনি আমার কে হন? আপনাকে আমি চিনি? আপনার উপর রাগ করার প্রশ্ন আসে কেন তাহলে? আদনান শালুককে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে শালুক। এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি শালুক। কেউ না জানুক, আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। শালুকের ভীষণ ঘেন্না লাগলো শুনে। কেমন সারা শরীর ঘিন ঘিন করে উঠল ওর আদনানের মুখে ভালোবাসা শুনে। রাস্তার উপর একদলা থুতু ছিটিয়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীতমুখী। আপনার সাথে অন্তত ভালোবাসার শব্দ যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। আদনান ব্যথিত চোখে তাকিয়ে বলল, সবাই আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই তাতে, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথা শুনে আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। শালুকের বিরক্ত লাগলো। ভেবেছে বাড়িতে গিয়ে ধ্রুবকে কল দিয়ে জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে। কিন্তু এখন আদনান যা শুরু করেছে, তাড়াতাড়ি বাড়ি যাবার উপায় নেই। আদনান শালুকের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি সারা জীবনের জন্য, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাই শালুক তুই জানিস না। কেউ বুঝবে না সেটা। শালুক টান দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই হাত এই মানুষটা সম্পূর্ণ ধ্রুবর। ন্যূনতম লজ্জা থাকলে আর আমার সামনে আসবেন না। কথা বলা তো দূরে থাক, আমাকে স্পর্শ করার দুঃসাহস আর কখনো করবেন না, নয়তো সপাটে থাপ্পড় খাবেন। শালুক আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো। আদনান মন খারাপ করে শালুকের পিছন নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে শালুকের হাত টেনে ধরে পেছনে ফিরিয়ে কোমর চেপে ধরে বলল, একবার আমার কথা শোন শালুক, তারপর আমার সাথে এইরকম রাগ করিস। ধ্রুবর কারণে আমাকে এসব করতে হয়েছে, আমি বাধ্য হয়েছি এরকম কাজ করতে। শালুকের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল আদনানের এই অসভ্যতা দেখে। কষে একটা থাপ্পড় বসালো আদনানের বাম গালে। তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবি না তুই। আমার চরিত্রে তুই দাগ লাগানোর চেষ্টা করেছিস, আমাকে সবার কাছে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। কোনোদিন যদি আবারও আমার সাথে কথা বলার চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি আমি, পরের বার আর আমার হাতে থাপ্পড় না। একেবারে তোকে শায়েস্তা করার জন্য আমার হাজবেন্ড ধ্রুব যথেষ্ট। তোর মতো নর্দমার কীটকে সে খুব ভালো করে শায়েস্তা করতে জানে। আর ধ্রুবর নামে একটা কথা বলার চেষ্টা করবি না, ওর নাম উচ্চারণ করার যোগ্যতা তোর নেই। শালুক আর থামলো না, দৌড়ে বাড়ির দিকে গেল। আদনান ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হতভম্ব হয়ে। শালুক তাকে থাপ্পড় দিয়েছে? তাকে তুই করে কথা বলেছে? এসব কেমন অবিশ্বাস্য লাগলো আদনানের কাছে। এ কি সেই শালুক? নরম কোমল প্রাণ সেই শালুক কোথায় আজ? এ তো স্বয়ং বিধ্বংসী নারী। এই কোমল হাত কাউকে এভাবে আঘাত করতে পারে, তা কখনোই ভাবেনি আদনান। ধ্রুবর জন্য আজ শালুকের হাতে থাপ্পড় খেতে হলো আদনানকে। মাথা ভো ভো করে ঘুরতে লাগলো আদনানের। শালুক বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড়ানো বন্ধ করেনি। আদিবা বেগম এক গ্লাস পানি নিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? শালুক পানি খেয়ে বলল, কিছু না চাচি, দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই। আদিবা বেগম আর কিছু না জিজ্ঞাসা করে বললেন, যা কাপড় পাল্টে আয়, আমি ভাত বাড়ছি। শালুক নিজের রুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে শালুকের মনে হলো তার সারা শরীর আদনানের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়ল শালুকের চোখের কয়েক ফোঁটা অশ্রু। শালুক জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুলেও এই ছোঁয়া মুছতে পারবে না। ধ্রুবর ভালোবাসার ছোঁয়া পেলে এই অপবিত্র ছোঁয়া বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল। ধ্রুবকে ভীষণ মনে পড়তে লাগলো। কি করছে এখন ধ্রুব? শালুকের কথা কি তার মনে পড়ছে? সেও কি তার মতন বিরহে পড়ছে? গোসল করে শালুক একটা হলুদ জামা পরে নিল। ধ্রুব গতকাল নামাজ পড়ে বের হয়ে শালুকের জন্য অনেক কিছু কিনে নিয়েছে। শালুক এখনো সবগুলো ব্যাগ খুলে দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতে দেখলো ওপরে এই জামাটা। শালুক জানে এটাও ধ্রুব গতকাল কিনে এনেছে।
ব্যাগ দুটো খুলতেই আরো অনেক কিছু দেখা যাবে। সে ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সুতা জামা পরে শালুক নিচে নামতেই আদনানের মুখোমুখি হলো। পাশ কাটিয়ে শালুক চলে গেল। আদনান পিছন ফিরে তাকালো আবারও শালুকের দিকে। শালুক আগের চাইতে বেশি সুন্দরী হয়েছে, গায়ের রং আরো উজ্জ্বল হয়েছে, ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে। কি সুন্দর সেই দৃশ্য! ধ্রুবর কপালের কথা ভেবে আদনানের আরো ঈর্ষা হলো। প্রতিদিন ধ্রুব শালুকের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে, জ্বলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই ধ্রুব তখন। আদনান নিজেই তো সামান্য এইটুকুতেই দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে ধ্রুব কি করে? শালুক তো তার স্ত্রী। পর মুহূর্তে লজ্জা পেল আদনান, নিজেকে নিজেই সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে শালুক ধ্রুবকে কল দিল। ধ্রুব তখনও খেতে বসেছে। শালুক জিজ্ঞাসা করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? ধ্রুব সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলল, আমার প্রিয় তরকারি দিয়ে খাচ্ছি শালুক, তুই? শালুক বলল, ইলিশ মাছের ডিম, কষা মাংস, ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছে করছে না আপনাকে ছাড়া। ধ্রুব হাসলো। ধ্রুবর হাসির শব্দ হয় না, ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও শালুক বুঝতে পারলো ধ্রুব হাসছে। ধ্রুব বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী না শালুক, আমার 50% তুমি। তুমি খেলেই আমার মন ভরে যাবে। সবকিছুতে পেট ভরলে হয় না, মনে ভরলেই মানুষ যে সুখ পায়, সেই সুখে পেট ভরে খেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছো, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিছু নেই শালুক। আমাকে নিয়ে ভাবার জন্য এই দুনিয়াতে কেউ ছিল না, অথচ এখন একটা মানুষ আমার কথা ভাবছে প্রতি মুহূর্তেই। আমি কতটা আনন্দিত তা তোমাকে বোঝাতে পারবো না শালুক। জীবনে সবকিছুর অভাব পূরণ হয়ে যায়, শুধু পূর্ণ করা যায় না নিজের বলে একটা মানুষের অভাব। আমার জীবনে আর কিছুই অভাব নেই। শালুক হাসলো, তারপর বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারোর থেকে দেখে লিখতে হয়নি, সবই কমন এসেছে। ধ্রুব খুশি হয়ে গেল শুনে, শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ চাইতো যেন তোমার পরীক্ষা সব এইরকম ভালো হয়। শালুক বলল, আপনি যে হঠাৎ করে আমাকে তুমি করে বলছেন, বুঝতে পারছেন? ধ্রুব হেসে ফেলল। সে ইচ্ছে করেই শালুককে তুমি করে বলছে। রাতে সবার সামনে শালুককে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনো কেউ কাউকে ওভাবে মেনে নেয়নি। একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছে করছে না। ধ্রুব কল কেটে দিল। শালুক খেয়ে শাপলার কাছে গেল। তারপর শাপলার কাছে আদনানের ব্যাপারটা শেয়ার করলো। শাপলা অবাক হলো আদনানের এই বহুরূপ দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আশাকে বিয়ে করতে যাচ্ছে, আবার শালুককে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আশাকে হারিয়ে? শালুক ঠিক করলো এসব ধ্রুব ভাইকে জানাবে সে শালুকের অজান্তেই, নয়তো আদনান পরে যদি আরো সমস্যা করে। ধ্রুবর মন বিক্ষিপ্ত হয়ে আছে। একটু আগে শাপলার কল দিয়েছে শালুকের ফোন থেকে। আদনান যা যা করেছে সব বলেছে শাপলা তাকে। তারপর থেকে ধ্রুবর মন মেজাজ বিগড়ে আছে, রাগ উঠছে সপ্তম আসমানে। অযথাই মাথা গরম হচ্ছে। এই শীতের দিনেও ধ্রুবর শরীর থেকে ঘাম বের হচ্ছে। যা নিয়ে ধ্রুব চিন্তায় ছিল তাই হচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলো ধ্রুব। এরকম অযথায় রাগে ফুসফুস করে স্বভাব ধ্রুব নেই। ধ্রুব মাথা ঠান্ডা করে কাজ করার মানুষ। এই মুহূর্তে অতিরিক্ত রাগ ধ্রুবকে ভাবিয়ে তুলছে। সে কি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে? ধ্রুবর দাদি বলতেন, অতিরিক্ত রাগ হলে যাতে মাটির দিকে তাকিয়ে থাকে, তাহলে রাগ মাটি হয়ে যাবে। আর নয়তো পানির দিকে তাকিয়ে থাকতে তাতে রাগ পানি হয়ে যাবে। এই বিশাল শপিং মলের দোতলায় এই শোরুমে চারদিকে কোনো মাটি নেই, আর না আছে ওভাবে দেখার মতন কোনো পানি। বোতলের পানির দিকে তাকিয়ে রাগ কমানোর কোনো উপায় পেল না। ফ্লোরে শুয়ে ধ্রুব 100 থেকে উল্টো দিকে কাউন্ট করতে শুরু করলো। 23-এ এসে ধ্রুব অনুভব করতে পারলো তার রাগ কমেছে, তবুও খানিকটা মন কষ্ট রয়ে গেল। শালুক কেন তার কাছে এই ব্যাপারটা লুকিয়ে গেছে এই ভেবে। বুঝতে পারলো না ধ্রুব শালুকের এই ব্যাপারটা। শোরুম থেকে বের হয়ে ধ্রুব টিউশনিতে গেল। দুটো টিউশনি শেষ করে শেষ টিউশনিতে যাবার সময় ধ্রুবর কেমন ইতস্তত বোধ হলো। এই টিউশনিটা ধ্রুবর কাছে কেমন যেন লাগে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া একটা মেয়ে পড়ায় ধ্রুব। ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, 2 সাবজেক্ট, সপ্তাহে 3 দিন ফিনান্স, 3 দিন অ্যাকাউন্টিং, মাসে 10,000 টাকা বেতন। কিন্তু ছাত্রীর আচার ব্যবহার কিছুদিন ধরে ধ্রুবর কাছে সুবিধাজনক লাগছে না।
ধ্রুব বাসার বাইরে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বাসায় প্রবেশ করলো। তার ছাত্রীর চেয়ারে বসেছিল, যেন ধ্রুবর প্রতীক্ষা করছে বসে বসে। ধ্রুব বসতে বসতে আর চোখে তাকালো। মোটা করে চোখে কাজল দিয়েছে মেয়েটা, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, কানে নীল দুল নীল জামার সাথে ম্যাচ করে। ধ্রুব একটা হতাশার নিঃশ্বাস ছাড়লো। এই মেয়েটার হাবভাব সুবিধাজনক লাগছে না বলেই ধ্রুব প্রথমে বলে দিয়েছে সে বিবাহিত, কিন্তু মেয়েটার মধ্যে তার জন্য ভ্রুক্ষেপ নেই। ধ্রুব গম্ভীর মুখে বলল, গতকাল যে আর্থিক ব্যবস্থার বিবরণী করতে দিয়েছিলাম, আগে ওটা দেখাও। ধ্রুব ছাত্রীর নাম নিশা। সে খাতা বের করে বলল, স্যার আমার দিকে তাকান। ধ্রুব খাতার দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তাকানোর কি আছে? তোমার দিকে তাকিয়ে থাকার জন্য তো আমাকে মাসে শেষে 10,000 টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া হয় তোমার লেখাপড়ার দিকে তাকানোর জন্য। তাই নিজের সাজগোজ বন্ধ করে মন দিয়ে নিজের মেধাকে সাজাও, লেখাপড়ায় মন দাও। নিশা ফিসফিস করে বলল, মন তো স্যার আমার কাছে থাকে না, আপনার কাছে থাকে। ধ্রুব শুনতে পেল কথাটা, কিন্তু জবাব দিল না, না শোনার ভান করে রইল। নিশা আবারও বলল, আমার দিকে তাকালে আজকে আপনি একটা মজার জিনিস দেখতে পাবেন। আজকে আমার অন্যরকম লাগছে, সেটা দেখতে পাবেন। ধ্রুব না তাকিয়ে বলল, কেন, তোমার কি আজকে মাথায় শিং গজাবে নাকি? বাজে কথা বন্ধ করো। তোমার অঙ্ক মেলেনি, কোনটা কোথায় বসবে তুমি সেটাও এখনো বুঝতে পারছো না। আয় ব্যয় সব গুলিয়ে ফেলেছ। নিশা করুণ সুরে বলল, আমার মাথাটা তো গুলিয়ে গেছে স্যার, অঙ্ক মেলাবে কিভাবে? ধ্রুব আবারও খাতায় আর্থিক অবস্থার বিবরণীর ঘর আঁকলো। তারপর নিশার দিকে খাতায় এগিয়ে দিয়ে বলল, শুরু করো আবার। যে এন্ট্রি বুঝবে না আমাকে জিজ্ঞাসা করবে। নিশা ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আগে এটা বোঝান কিভাবে কারোর থেকে এন্ট্রি নেওয়া যাবে। ধ্রুবর ভীষণ রাগ হলো, ধমকে বলল, ফাজলামি করতে বসেছো তুমি? আমাকে জোকার মনে হয় তোমার, নাকি তামাশা করতে ভালো লাগে? নেক্সট টাইম যদি তোমার এরকম ব্যবহার দেখি, তবে আমি তোমার আম্মুকে বলে যাব আমার পক্ষে তোমাকে পড়ানো সম্ভব নয়, অন্য টিচার রাখতে। বেয়াদব স্টুডেন্ট আমার চাই না। নিশার কলিজায় লাগলো ধ্রুবর এই কথাগুলো। ধ্রুব কেন বুঝতে পারছে না নিশা তাকে ভালোবেসেছে? শুধু ধ্রুবর জন্য তো নিশা পড়ানোর টাইম হবার আগেই টেবিলে বসে থাকে, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে, আর ধ্রুব কিনা নিশার থেকে নিস্তার পেতে নিজেকে বিবাহিত বলে দাবি করে। নিশা ভেবে পায় না সে দেখতে কি এতই খারাপ। নিশাকে অঙ্ক করতে দিয়ে ধ্রুব শালককে কল দিল। শালক তখন বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে বসেছে। ধ্রুবর কল পেতে অবাক হলো। এ সময় ধ্রুব তো কখনো কল দেয় না, আজ কি হলো হঠাৎ? তড়িঘড়ি করে শালক কল রিসিভ করলো। ধ্রুব যথাসম্ভব মধুর সুরে বলল, কি করছো, খেয়েছো তুমি? শালক জবাব দিল, পড়া শেষ করে খাবে। তারপর জিজ্ঞাসা করলো, এ সময় তো কল দেন না, আজকে হঠাৎ কি হলো? ধ্রুব নিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, এ সময় তো আমার বউটা আমার কাছে থাকতো বাসায়, তাই কল দিতাম না, কারণ বাসায় গেলেই তোমাকে দেখবো। আজকে তো তুমি নেই, তাই খুব মিস করছিলাম, এই জন্যই কল দিয়েছি। আজ তো বাসায় গেলে দেখবো বাসা ফাঁকা। শালকের কেমন যেন ভালো লাগলো ধ্রুবের এই কথাগুলো, কেমন হৃদয় প্রশান্তি করে দিচ্ছিল। ধ্রুব কল রেখে দিল। নিশা কান পেতে শুনল সবটা, তবুও ওর বিশ্বাস হলো না। নিশার মনে হলো এইসব ধ্রুবর প্ল্যান, কাউকে আগেই বলে রেখেছিল হয়তো, তাই নিশাকে সরানোর জন্য এরকম করছে। চুপচাপ নিশা অঙ্ক করে গেল। ধ্রুবকে একটাও এন্ট্রিও জিজ্ঞাসা করলো না। অঙ্ক দেখতে গিয়ে ধ্রুব টের পেল নিশা ফুপিয়ে কাঁদছে। আর মজার ব্যাপার হলো, অঙ্ক এবার ঠিকঠাক মিলে গেছে। ধ্রুব ভেবে পেল না নিশার এই কান্নার কারণ কি, তবে এটুকু বুঝতে পারলো এই টিউশনি ছেড়ে দিতে হবে খুব শীঘ্রই। এসব কেলেঙ্কারিতে ধ্রুব কিছুতেই জড়াতে চায় না। আর এই ষোলশীকে বোঝানোর সাধ্য তার নেই। নিজের বইয়ের চিন্তা করবে নাকি অন্য মেয়েকে নিয়ে ভাববে সে। বাকি সময় ধ্রুব আরো দুটো অঙ্ক করালো। নিশা একটা কথা বলল না তার সাথে। নিশা ভেবেছিল ধ্রুব একবার হলেও জিজ্ঞাসা করবে নিশা কেন চুপ করে আছে, কিন্তু নিশার ভাবনার ভুল করে দিয়ে ধ্রুব প্রশ্ন করেনি। সময় শেষ হতে ধ্রুব উঠে গেল। পড়ার টেবিলে নিশায় কান্না ভেঙে পড়ল। নাকের জল চোখে জল একাকার হয়ে গেল নিশার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে নিশা, যা চেয়েছে তাই পেয়েছে। এর জন্য সবকিছুতে জিতে যাওয়ার একটা মানসিকতা নিশার মধ্যে প্রবল। সবসময় আত্মীয় স্বজন কাজিনদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি নিশা, কেননা নিশার বাবার অনেক টাকার মালিক, তার একমাত্র উত্তরসূরি নিশা।
তার উপর নিশা বেশ সুন্দরী। সব দিক মিলিয়ে সবখানে নিশা দেখছে সবাইকে, তাকে খুব প্রাধান্য দেয়। কিন্তু এই একটা জায়গায় একজন মানুষের কাছে নিশা হেরে যাবে, তা নিশার ভাবনাতে ছিল না কখনো। ক্লাস 7 থেকে বেশ কয়েকজন প্রাইভেট টিচার চেঞ্জ করেছে নিশা। পড়াতে পড়াতে সবাই নিশাকে ভালোবেসে ফেলতো। এর থেকে নিশার মধ্যে এক ধরনের অহংকার জন্ম নিল। সে ভেবেই নিল এইরকমই হতে হবে, কিন্তু ধ্রুব অন্যদের চাই অন্যরকম হয় নিশার মনের জায়গা করে নিয়েছে। স্বপ্নের পুরুষ হিসেবে নিশার যেমন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, মেধাবী, শ্যামবর্ণ, লম্বা ছেলে পছন্দ করে, ধ্রুবর মধ্যে সবটাই আছে। নিশা কিছুতেই ধ্রুবর নেশা থেকে নিজেকে বের করে আনতে পারছে না। উল্টো ধ্রুবর এই কাঠখোট্টা ব্যবহার নিশার আরো প্রেমে পড়ে যাচ্ছে। অথচ এই মানুষটা কিছুতেই বুঝতে পারছে না ওকে। ধ্রুব বাসায় ফিরে শটান হয়ে শুয়ে পড়লো। আজ আর রান্না করতে ইচ্ছে করছে না, একা একা খেতে ইচ্ছে করছে না। পুরো বাসা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে এই বাসাটাও বুঝে গেছে। বুকের ভেতর ভীষণ জ্বালাপোড়া অনুভূতি টের পাচ্ছে ধ্রুব। কেন এত অন্তর পড়ে যাচ্ছে? কেন শালক এভাবে হৃদয়ে আসন গেড়ে বসেছে? আসছে শালক কাছে নেই, অথচ ধ্রুবর এই সামান্য বিরহ সহ্য করতে পারছে না। শালক পড়া শেষ করে খেতে গেল। আদনান অপেক্ষায় ছিল কখন শালক খেতে যাবে। শালুক খেতে বসে 2 লোকমা খেয়েছে। এ সময় আদনান গেল ভাত খেতে। মাকে ডেকে ভাত দিতে বলল। শালুক বুঝতে পারলো আদনান ইচ্ছে করে এ সময় এসেছে। ভাতের প্লেট নিয়ে সে দাদার রুমে চলে গেল। আদনান বুক ভরা ব্যথা নিয়ে তাকিয়ে রইল। শালুক কেমন করে তাকে ইগনোর করে যাচ্ছে। এত ভাব কিভাবে হলো শালুকের? নাকি ধ্রুবর সাথে থাকতে থাকতে শালুকে এরকম হয়ে গেছে? খাবারের পর দাদির রুমে বসে সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করলো। রাতে শালক ঠিক করলো আজকে নিজের রুমে ঘুমাবে। ধ্রুব কি কি রেখেছে ব্যাগে সেসব দেখবে। রুমে গিয়ে শালক ধ্রুবকে কল দিল। ধ্রুব এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। গত রাত জার্নি শেষ করে বাসায় এসে 2 ঘন্টাও ঘুমাতে পারেনি। বের হয়ে যেতে হয়েছিল জীবিকার তাগিদে। সারাদিন খাটাখাটনি শেষ করে আজ বিছানায় পিঠ দিয়ে শালুককে ভাবতে ভাবতে ধ্রুব ঘুমিয়ে পড়েছে। শালুক যখন ধ্রুবকে কল দিয়েছে তখন রাত 12টা 15 মিনিট। শালুক ফোন রেখে দিয়ে সবেমাত্র ব্যাগ খুলেছে। এ সময় দরজায় টোকা পড়লো। শাপলা ভেবে শালুক দরজা খুলতে দেখলো আদনান দাঁড়িয়ে আছে। শালুকের কথা বলার সুযোগ না দিয়েই আদনান মুখ চেপে ধরে দরজা বন্ধ করে দিল। শালুক হাত দিয়ে খামচে ধরে রেখেছে আদনানের হাতে। পা দিয়ে পিছন দিয়ে লাথি দিচ্ছে, কিন্তু আদনান শালুকের মুখ ছাড়ছে না। ফিসফিস করে বলতে লাগলো, তোকে আজ শুনতেই হবে আমার কথা, নয়তো আমি শান্তি পাবো না। তুই আমার শুধু, আমার হবার কথা ছিল। আমি তো তোকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যই আশাকে বিয়ে করতে চেয়েছি। মাঝখান থেকে ধ্রুব সব ঝামেলা পাকালো। শালুক খুব জোরে আদনানের হাঁটুতে একটা লাথি দিল। প্রচন্ড ব্যথা পেল আদনান, তবুও তার মুখ ছাড়লো না। শালুককে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে আদনান বলল, একটু আমার কথা শোন শালুক, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি তোকে সত্যি ভালোবেসেছি। আমি মনে হয় পাগল হয়ে যাব শালুক তোর বিরহে। আমি সব শেষ করে দেব শালুক, সবাইকে শেষ করে দেব। সবার আগে ধ্রুবকে শেষ করে দেব। তোকে আমি একবার হারিয়েছি, এবার হারাতে চাই না। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখবো। ধ্রুবর ঘুম ভেঙে গেল হঠাৎ করেই। বুকের ভেতর কেমন কেঁপে উঠল ঘুমের মধ্যেই। তড়াক করে ধ্রুব লাফিয়ে উঠে বসলো বিছানায়। শীত লাগছে অথচ গায়ে কম্বল দেয়নি। এর জন্যই কি ঘুম ভেঙে গেছে? ভেবে পেল না ধ্রুব। ফোন চেক করে দেখলো আধা ঘন্টা আগে শালুক কল দিয়েছে। ধ্রুব কল ব্যাক করলো শালুককে। রিং হতে থাকলো, কিন্তু শালুক কল রিসিভ করতে পারলো না। ধ্রুবর কল দেখে আদনানের মাথা খারাপ হয়ে গেল যেন। আদনান শালুককে টেনে নিয়ে এগিয়ে গেল, এক হাত শালুর মুখের উপর চেপে ধরে ধ্রুবর কল কেটে দিল। কল কেটে দেওয়ায় ধ্রুব 2 মিনিট অপেক্ষা করলো শালুক কল ব্যাক করার। কল না পেতেই আবারও কল দিল। আদনান বিরক্ত হয়ে কল আবারও কেটে দিল, তারপর ফোন অফ করে দিল। ধ্রুব হতবাক হলো শালুকের ফোন বন্ধ পেয়ে। কথা না বলে শালুক তো ফোন রেখে দেওয়ার মানুষ নয়। তারপর এখন কিনা ধ্রুবর কল কেটে দিয়ে সে ফোন সুইচ অফ করে দিল। ধ্রুবর বুকের ভেতর জ্বলতে লাগলো। কি হয়েছে শালুকের? শাপলার ফোন নেই যে শাপলাকে ফোন দেবে। উপায় নেই পেয়ে ধ্রুব দাদাকে কল দিল। কেন জানি তার বুকের ভেতর খচখচ করছে একটা সন্দেহ। নুরুল ইসলাম সাহেব এত রাতে নাতির কল পেয়ে অবাক হলেন।
ধ্রুব সোজা বলল, দাদা এখনই উপরে যান, শালুকের সাথে আমার এই মুহূর্তে কথা বলতে হবে। চশমা চোখে দিয়ে ধ্রুবর দাদা ফোন নিয়ে উপরে গেল। প্রথমে শাপলা রুমের দরজা নক করলেন। ঘুম থেকে জেগে শাপলা দরজা খুলে দাদাকে দেখে অবাক হয়ে গেল। হাই তুলতে তুলতে বলল, কি হয়েছে দাদা? দাদা জিজ্ঞাসা করলেন, শালুক কই? ধ্রুব কল দিয়েছে, কথা বলবে। শাপলা আড়মোড়া ভেঙে বলল, ও তো আজকে ওর রুমে শুয়েছে, আমি ডাকছি চলেন। ধ্রুব লাইন থেকে সব শুনতে লাগলো। বুকের ভেতর ধুকপুক করতে লাগলো ধ্রুবর। শাপলা কয়েকবার শালুককে ডাকলো, কিন্তু শালুক জবাব দিতে পারলো না। আদনান শক্ত করে দুই হাতে শালুকের মুখ চেপে রেখেছে। উপায় না পেয়ে শালুক লাথি দিয়ে টুলের ওপর থেকে গ্লাস ফেলে দিল। ঝনঝন শব্দ তুলে কিছুটা ভেঙে যাওয়ার শব্দ শুনে শালুকের দাদাও এবার ডাকতে লাগলেন, কিন্তু কেউ দরজা খুলছে না। আদনান ঘামতে লাগলো। সেই সাথে সামনে শালুক তাকে খামচি দিচ্ছে। শালুকের জবাব না পেয়ে দাদা বললেন, ও মনে হয় ঘুমিয়ে গেছে ধ্রুব। ধ্রুব কঠোর সুরে বলল, না দাদা, ও জেগে আছে। একটু আগে আমি কল দিয়েছিলাম, আমার কলও কেটে দিয়েছে। আপনি দরজা ভাঙার ব্যবস্থা করেন। যদি শালুক দরজা না খোলে, এক্ষুনি দাদা, দেরি করবেন না। শালুকের দাদা কিছু বুঝতে পারছেন না কি করবেন। জোরে জোরে শালুককে ডাকতে লাগলেন। বাইরে চিৎকার শুনে সবাই ঘুম ভেঙে গেল। একে একে সবাই রুম থেকে বের হয়ে শালুকের রুমের সামনে জড়ো হলো। শালুকের বাবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বা? নুরুল ইসলাম সাহেব বিমর্ষ বনে ছেলের দিকে তাকিয়ে বললেন, বুঝছি না রে বাবা। ধ্রুব কল দিয়ে শালুকের সাথে কথা বলতেই ফোন দিতে যেতেই আমি আগে শালুককে কল দিয়েছি, শালুক নাকি কল কেটে দিয়েছে, রিসিভ করেনি। ওর এই জন্যই চিন্তা হচ্ছে। এখন লাইনে আছে ধ্রুব। নুরুল ইসলাম সাহেব ফোন কানে নিয়ে বলল, দরজা তো খোলে না শালুক। ধ্রুব বলল, দরজা ভাঙার ব্যবস্থা করেন দাদা। বড় চাচিকে বলেন গিয়ে দেখে আসতে আদনান কোথায়। নুরুল ইসলাম সাহেব বড় পুত্রবধূকে তাই বললেন। আদিবা বেগম উদ্ভ্রান্তের মতন ছেলের রুমে ছুটে গেলেন। মনে মনে আল্লাহকে বলতে লাগলেন, ছেলে যাতে রুমেই থাকে, আর যাতে কোনো কেলেঙ্কারি না ঘটে। তার আশা বৃথা হলো। গিয়ে দেখলেন রুমে কেউ নেই। তিনি পাগলের মতন হয়ে গেলেন। বাইরে এসে বললেন, আদনান তো ওর রুমে নেই। সেলিম সাহেব সাথে সাথে ছেলের ফোন কেটে দিলেন। শালুকের রুমের ভেতর ফোন বাজছে। আদনান নিজেও দিশেহারা হয়ে গেছে। এই অবস্থায় সবাই এভাবে এসে পড়বে তা তার ভাবনাতেই ছিল না। সে তো এসেছিল শালুকের ভুল ভাঙতে। ভয়ে আদনান দরজা খুলতে গেল না। শালুকেরও মুখ ছাড়ল না। ততক্ষণে ধরে ধস্তাধস্তি করে শালুকের শরীর সব শক্তি যেন ফুরিয়ে গেল। নিস্তেজ হয়ে গেল শালুক। তার উপর মনে ভয়ে কাজ করছে ধ্রুবকে নিয়ে। ধ্রুব যদি তাকে ভুল বোঝে, তাহলে শালুক কি করবে? এমনিতেই তো ধ্রুব জানে শালুক আগে আদনানকে পছন্দ করত। ধ্রুব যদি তাকে ভাবে, শালুকের মানসিকতা এখন আগের মতন আছে। বুকের ভেতর হাতুড়ি পেটা করতে লাগলো শালুকের। ইচ্ছে করলো এক ছুটে ধ্রুবর কাছে পালিয়ে যেতে, ধ্রুবর বুকে আছড়ে পড়তে। বাইরে দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আদনান স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে শালুকের মুখ চেপে ধরে। শালুকও তেমনই দাঁড়িয়ে আছে। দুইজনের মনে দুই রকম ভয়।